হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের বরফে ঢাকা মহাদেশ। এই অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো আমি তোমাদের দাগিয়ে দিব এবং বলে দেব কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের 39 নম্বর পেজ বের করবে এবং আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন বুঝে নেবে এবং দাগিয়ে নেবে। যেগুলো পরীক্ষায় আসবে আমি সেইগুলোই শুধু পড়াবো, ঠিক আছে? দেখো, প্রথমে এই লাইনটা পড়বে। 1820 সালে প্রথম জানা যায় পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে রয়েছে বরফে ঢাকা এক বিশাল ভূখণ্ড। এটা দাগিয়ে নেবে, এটা পরীক্ষায় থাকবে। দেখো, এক সময় আন্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত একসাথে প্যানজিয়ার অংশ ছিল। পরীক্ষায় আসতে পারে প্যানজিয়ার অংশ কোন কোন অংশ নিয়ে গঠিত, অর্থাৎ কোন কোন দেশ নিয়ে গঠিত। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, আন্টার্কটিকা, এই কয়েকটা ছিল প্যানজিয়ার অংশ। প্রায় 20 কোটি বছর আগে মহাদেশ সঞ্চরণের ফলে প্যানজিয়া ভেঙে আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে চলে আসে। 20 কোটি বছর আগে কী হয়, সেই মহাদেশ সঞ্চরণের ফলে প্যানজিয়া ভেঙে যায়, ভেঙে গিয়ে আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে চলে আসে। এই যে এটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা সুমেরু, এটা কুমেরু। বোঝা গেল? দেখো, তারপরে আছে গ্রিক শব্দ আন্টার্কটিকা, এর অর্থ উত্তরের বিপরীত। এটা পরীক্ষায় থাকবে, শর্ট কোশ্চেন, অবশ্যই পড়ে নেবে। দক্ষিণ মেরুবিন্দু থেকে, যে দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে, মনে করো এই জায়গাটা 60 ডিগ্রি রয়েছে, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60, ঠিক আছে? দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রায় গোলাকার এই মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা, এই যে এই জায়গায় রয়েছে কুমেরু বৃত্তরেখা এবং কুমেরু মহাসাগর ঘিরে রেখেছে। আয়তনে পৃথিবীর পঞ্চম এই মহাদেশ। কত? পঞ্চমতম মহাদেশ। ইউরোপ ওশেনের থেকে বড়। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ আন্টার্কটিকা মহাদেশ। তাহলে পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ হলো এই আন্টার্কটিকা মহাদেশ। তারপর পড়বে, দেখো, ক্যাপ্টেন স্কট স্যাকলটন আমুনসেন এই মহাদেশের এক একটা অঞ্চল খুঁজে পান। সারা বছরই 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দেখানো থাকে, তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ। পরীক্ষায় আসতে পারে কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়? উত্তর লিখবে আন্টার্কটিকা মহাদেশকে। কেন বলা হয়? তার কারণ সারা বছরে 1 থেকে 2 কিমি পুরু, অর্থাৎ 1 থেকে 2 কিলোমিটার পুরো স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে এই মহাদেশ। দেখতেই পাচ্ছ এই যে সাদা, এই সাদা অংশটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। এরপর আসবে নিচের দিকে। দেখো, পুরো মহাদেশটাই একটা বিশাল উঁচু মালভূমি। যদি বলে আন্টার্কটিকার ভূপ্রকৃতি কেমন ছিল, তখন কিন্তু এখান থেকেই শুরু করতে হবে। 2 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য আসে যে আন্টার্কটিকার ভূপ্রকৃতি কেমন। তাহলে পুরো মহাদেশটি একটা বিশাল উঁচু মালভূমি, যার উচ্চতা 2000 থেকে 5000 মিটার। মহাদেশের পশ্চিম দিকের অংশটাই সংকীর্ণ, কিন্তু পূর্ব দিকের অংশটা প্রশস্ত, অর্থাৎ একদিকে থাকবে সংকীর্ণ আর একদিকে প্রশস্ত। বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ মহাদেশটিকে ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরের, এখান থেকে দেখাবে, প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি। পরীক্ষায় আসতে পারে আন্টার্কটিকার একটা জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর লিখবে মাউন্ট এরেবাস। ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। দুটো প্রশ্ন পেলাম, একটা হচ্ছে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। আরেকটা রয়েছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশে, এদের মধ্যে ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পরীক্ষায় আসতে পারে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। সেটা কোন মহাদেশে অবস্থিত? সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। দেখো, এখানে কতগুলো শর্ট কোশ্চেন হয়ে গেল। ভিনসন ম্যাসিভ, ল্যাম্বার্ট, মাউন্ট এরেবাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে তোমরা পরের পেজে চলে আসবে, 40 নম্বর পেজে। দেখো, আমাদের অভিযান। এখানে পড়বে মাউন্ট এরেবাসের উত্তপ্ত বাষ্প আর লাভা
পেরিয়ে প্রথমেই পড়বে 3500 কিলোমিটার দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বত শ্রেণী। এই লাইনটা দেখাবে। এরপর বরফহীন উপত্যকা। এরপর থাকে কি? বরফহীন উপত্যকা, মানে বরফ থাকে না। প্রবল বাতাসের প্রায় 320 কিমি প্রতি ঘন্টা ধাক্কায় পর্বতের গায়ে বড় বড় পাথরের ক্ষত রয়েছে। এর কিছু পরেই বার্ডমোর হিমবাহ। চারদিকে বহুতল বাড়ির সমান উঁচু বরফের স্তূপ। এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চির তুষার ক্ষেত্র, অন্তহীন বরফের রাজত্ব। এটা তেমন ইম্পর্টেন্ট নয়। এরপর দেখো আসবে নিচের দিকে, খুব ইম্পর্টেন্ট, চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। তাহলে পৃথিবীর শীতলতম অঞ্চলের নাম কি? আন্টার্কটিকা মহাদেশ। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে। সারা বছরই কি? হিমশীতল মানে কি? প্রচণ্ড ঠান্ডা থাকে, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে। শীতকালে তাপমাত্রা -40 থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। পরীক্ষায় আসতে পারে আন্টার্কটিকার শীতকালে তাপমাত্রা কত? -40 থেকে -75 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস। এটাই পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। পরীক্ষায় আসতে পারে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? সেটা হবে ভস্টক। সেটা কোথায় অবস্থিত? রাশিয়ার গবেষণা কেন্দ্রে। দেখো, মে থেকে অগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে। মে থেকে অগস্ট মাস পর্যন্ত 24 ঘন্টা অন্ধকার থেকে। কোথায় থাকে? আন্টার্কটিকা মহাদেশে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল আলো, রামধনুর রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়। পরীক্ষায় আসতে পারে মেরুজ্যোতি কাকে বলে? তখন এখান থেকে শুরু করবে। মে থেকে অগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়। পরীক্ষায় কিন্তু আসবে মেরুজ্যোতি কাকে বলে। যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি সেইগুলোই পরীক্ষায় আসবে। যদি তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপর পরের পেজে আসবে 41 নম্বর পেজে। দেখো উপরের দিকে, গ্রীষ্মকালে নভেম্বর ফেব্রুয়ারি মাসে অবস্থা কিছুটা বদলায়। তাপমাত্রা কিছুটা বেড়ে -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায়, কিন্তু সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে। তার বেশিরভাগটাই বরফে প্রচলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। পরীক্ষায় আসতে পারে আন্টার্কটিকায় মানুষ কখন যায় বা কখন অভিযান করে, তখন কিন্তু লিখতে হবে গ্রীষ্মকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। এরপর দেখো আন্টার্কটিকার জীবজগৎ, এটা 2 নম্বরের জন্য আসবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। বোঝা গেল? যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সেখানে গাছপালা থাকার কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে, যখন গ্রীষ্মকাল পড়ে তখন কি হয়? সমুদ্রের আশেপাশে কি হয়? বরফ সামান্য পরিমাণে গলে যায়। সেখানে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন। সেখানে একমাত্র পেঙ্গুইনই বসবাস করতে পারে। তার কারণ কি? পেঙ্গুইন হচ্ছে শীতপ্রধান অঞ্চলেই থাকে। ভয়ঙ্কর ঠান্ডাতেও এরা অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। তাহলে আন্টার্কটিকার সমুদ্রে কি চিংড়ি জাতীয় এক ধরনের ক্রিল দেখা যায়, সেই ক্রিলগুলোতে ভর্তি হয়। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। পরীক্ষায় আসতে পারে পেঙ্গুইনদের প্রধান খাদ্য কি? মাছ আর ক্রিল। এবার দেখো পেঙ্গুইনদের সম্পর্কে কিছু একটা বলেছে, সেটা আমরা একটু জেনে নেই। পেঙ্গুইন উঠতে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। কত রকমের আছে? 17 রকমের আছে। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় পেঙ্গুইন। 4 ফুট লম্বা, ওজন প্রায় 30 কেজি। সারা শরীরে চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর রয়েছে। এরপর দেখো দক্ষিণ মেরু অভিযান। দক্ষিণ মেরু অভিযানে কি বলেছে একটু দেখে নিই আমরা। দিনটা ছিল 19 অক্টোবর 1911 সাল।
নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন। কোন বিজ্ঞানী ছিল? নরওয়ের অভিযাত্রী ছিল আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে কি করে যাত্রা শুরু করে। লক্ষ্য আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু। তাদের লক্ষ্য কী ছিল? আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমেরু বিন্দুতে 90 ডিগ্রিতে পৌঁছানো। ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া, তুষার ঝড়, বরফের স্তরে বড় বড় ফাটল সব কিছুকে উপেক্ষা করে 14 ডিসেম্বর 1911 সালে তারাই প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছায়। তাহলে পরীক্ষা আসতে পারে কত খ্রিস্টাব্দে আমুন্ডসেন দক্ষিণ মেরুতে পৌঁছায়? 1911 সালের 14 ডিসেম্বর। এটাও পরীক্ষায় আসতে পারে 14 ডিসেম্বর 1911 সালে কে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছায়? হবে কি? রোয়াল্ড আমুন্ডসেন। দেখো ছবিটা দেওয়া আছে কি সুন্দর করে। এরপর দেখো পরের পেজে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আন্টার্কটিকা কি? পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। পরীক্ষা আসতে পারে আন্টার্কটিকা মহাদেশে কতগুলো গবেষণা রয়েছে? 100টারও বেশি। এই মহাদেশে ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছে। পরীক্ষাটা 5 নম্বরের জন্য আসে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বর্ণনা করো। এরপর দেখো এই জায়গাটা পড়বে 1959 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশের সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। কবে চুক্তি হয়েছিল? 1959 খ্রিস্টাব্দে। কিন্তু সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে। আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না, এটা প্রধান শর্ত। অর্থাৎ কোনো দেশ তার নিজস্ব অধিকার থাকবে না সেই আন্টার্কটিকার সম্পদ সম্পর্কে। পৃথিবীর সব দেশকেই ওই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এরপর দেখো আন্টার্কটিকার ভবিষ্যৎ। এটাও পরীক্ষায় আসে, খুবই আসে পরীক্ষায় টিকা হিসাবে। দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। এবার এই জায়গাটা একটু ভালো করে পড়বে। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদির কারণে আন্টার্কটিকা দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। কেন সংকটে? এই বিশ্ব উষ্ণায়নের জন্য। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেতে পেতে একটা সময় এত পরিমাণে বৃদ্ধি হয় যে বিভিন্ন এলাকায় অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উষ্ণতা বেড়ে যায়, প্রকৃতির উষ্ণতা বেড়ে যায়, তাকে বলা হয় কি? বিশ্ব উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে ওজোন স্তর ক্ষয় হয়, বায়ু দূষণ ঘটে, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বিমুক্ত হয়, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছু চরম সংকটে পড়ে যায়। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন, ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন এসবেরই সংখ্যা কমেছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। দেখো আন্টার্কটিকায় ভারতের অভিযান। 9 জানুয়ারি 1982 সালে প্রথম ভারতীয় অভিযাত্রীর দল আন্টার্কটিকায় পৌঁছায়। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। পরীক্ষায় আসতে পারে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? যেটা আন্টার্কটিকায় রয়েছে সেটার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। কত খ্রিস্টাব্দে? 1982 সালে। তারপর দেখো 1988 সালে 26শে মার্চ অষ্টম অভিযাত্রীর দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিমি দূরে মৈত্রী নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। তাহলে কয়টা গবেষণা কেন্দ্র রয়েছে? 2টো গবেষণা কেন্দ্র রয়েছে, একটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী আর একটা হচ্ছে মৈত্রী। এরপর দেখো পরের পেজে, এখানে তোমরা এইটুক পড়বে আন্টার্কটিকার বাসিন্দা যেমন পেঙ্গুইন তেমনি উত্তর মেরু অঞ্চলের বাসিন্দা মেরু ভল্লুক। পরীক্ষা এটাও আসতে পারে। এখান থেকে এই একটা লাইনই পড়লে হবে, তাছাড়া তেমন কিছু পড়তে হবে না। ঠিক আছে, এর পরের দিন আমি নিয়ে আসব, এখান থেকে এই লাইনটা পড়বে
আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারি মাসে। পরীক্ষা আসতে পারে, আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান কবে হয়েছিল? জানুয়ারি মাসে। তখন ভারতে শীতকাল ছিল, এই জন্যই শীতকালে কিন্তু আন্টার্কটিকা অভিযান হয়ে থাকে। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। পরের দিন আমি নিয়ে আসবো আবহাওয়া ও জলবায়ুর উপর।